হ্যালো বন্ধুরা, ব্রাদার্স একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি যে বিষয়টা আগের ইন্ট্রোডাক্টরি ক্লাসে বলেছিলাম যে জীবন মুখোপাধ্যায়ের যে ভারতের ইতিহাস বইটি আছে সেটি একটি সিরিজ হিসেবে নিয়ে আসব এবং প্রথম অধ্যায় থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যাতে সমস্ত বিষয় তোমাদের নখদর্পণে চলে আসে সেই বিষয় সম্পর্কে আমি আলোচনার মধ্যে নিয়ে আসব। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ যে প্রথম অধ্যায়, সেটা ভারতের ইতিহাস, ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপট। এর মধ্যে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো কি কি না, ভারতবর্ষের নামকরণ, প্রাকৃতিক পরিবেশ, ভৌগোলিক পরিবেশ, জনগোষ্ঠী, এই সমস্ত বিষয়গুলো আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনার মধ্যে নিয়ে আসব এবং প্রত্যেকটি বিষয় সম্পর্কে যে কি কি ধরনের কোশ্চেন হতে পারে, সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। ভারতের ইতিহাস, জীবন মুখোপাধ্যায়ের এই প্রথমের এই চ্যাপ্টারটি, ভারতের ইতিহাস, ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপট, সাধারণত আমরা কি না সবসময় ইগনোর করে যাই, কিন্তু আমি আজকে বলছি যে এই বিষয়টি বা এই ভিডিওটি দেখার পরে তোমাদের ধারণা পুরোপুরি ভাবে পরিবর্তন হতে চলেছে। ঠিক আছে, এই বিষয় সম্পর্কেও যে এত সুন্দর করে আলোচনার মধ্যে নিয়ে আসা যায় সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তবে বিষয়গুলোকে আমি দুটো ভাগে ভাগ করে আলোচনার মধ্যে নিয়ে আসব। সেটা হচ্ছে, প্রথমত ভারতবর্ষের নামকরণ, প্রাকৃতিক পরিবেশ, ভৌগোলিক পরিবেশ, এই বিষয়গুলো থাকবে। দ্বিতীয় অংশে থাকবে ভারত ইতিহাসে ভৌগোলিক পরিবেশের প্রভাব এবং ভারতের জনগোষ্ঠী। চলো তাহলে শুরু করা যাক। আমাদের এই চ্যাপ্টারটি পড়ার উদ্দেশ্য কি কি? আমি প্রথমেই আইডেন্টিফাই করেছি এই চ্যাপ্টারের কি কি উদ্দেশ্য। অর্থাৎ এখানে আমরা পাবো যে ভারতবর্ষের নামকরণ কি করে হলো বা কে করলো, কারা কারা করেছে। তারপরে আমরা আসি না প্রাচীন সাহিত্যে ভারতের ভৌগোলিক বিভাজন, ভারতের হিমালয় কতটা গুরুত্বপূর্ণ, মানুষের গোষ্ঠীগত ভাগ, এই সমস্ত বিষয়গুলো আমরা এই ভিডিওটার মাধ্যমে আলোচনার মধ্যে নিয়ে আসব। ঠিক আছে, এবং সমস্ত বিষয়গুলো যাতে তোমাদের বোধগম্য হয় সেই বিষয়গুলো আমরা নজরে রাখবো এবং আলোচনার মধ্যে নিয়ে আসব। ওকে, তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই আসছে কি না ভারতের নামকরণ। নামকরণ নিয়ে আমাদের বিভিন্ন জন বিভিন্ন মত বলেছেন। একটি বিষ্ণু পুরাণ, হিন্দু বিশ্বতত্ত্ববিদগণদের মত, রামশরণ শর্মা এবং বিদেশিদের মধ্যে থেকে পার্সি, গ্রিক, রোমান, এদের বিভিন্ন জনের মতবাদ বিভিন্নভাবে উল্লেখ করেছেন। এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ভারতবর্ষ যদি বলতে যাই তাহলে প্রাচীনকালের ভারতবর্ষ পুরোপুরিভাবে একদম পাঞ্জাব থেকে শুরু করে, এদিক থেকে পাকিস্তান থেকে শুরু করে একদম গুজরাটের এই পোর্শন গুলো নিয়ে পুরোপুরিভাবে আমরা ভারতের মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত পেয়েছি। ঠিক আছে, আমাদের বোঝার বিষয় যে উত্তরে কি আছে না, উত্তরে হচ্ছে হিমালয় পর্বত। আর দক্ষিণে তখন কি ছিল না, দক্ষিণে ছিল কন্যাকুমারী। পূর্বে কি ছিল? পূর্বে ছিল হচ্ছে বঙ্গোপসাগর। আর এদিকে পশ্চিমে কি? আরব সাগর। ভৌগোলিক বিস্তার, এখানে উত্তরে হচ্ছে হিমালয় থেকে শুরু করে
দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত, আর পূর্বে বঙ্গোপসাগর থেকে শুরু করে না পশ্চিমে আরব সাগর পর্যন্ত কিন্তু আমরা এই বিস্তারটি দেখতে পাচ্ছি। ওকে, এর পরবর্তী দেখো, আমরা যদি এই বিষয়টাই দেখতে পাই তাহলে আমরা আরেকটু আইডেন্টিফাই করে নেই যে এই যে একটা দূরত্ব সেটা ভারতবর্ষের কত ছিল, তখন কত ছিল। আমরা দেখতে পাচ্ছি যে উত্তর আর দক্ষিণে দূরত্ব কত ছিল, সেটা ছিল হচ্ছে প্রায় 2000 মাইল। ঠিক আছে, সেটা ছিল প্রায় 2000 মাইল। এটা বর্তমানে যদি দেখতে যাই তাহলে সেটাকে একটু ক্যালকুলেশন করে কি হয়েছে না 1997 মাইল, যার কিলোমিটারে যদি বলতে যাই তাহলে কিলোমিটারে কত হচ্ছে না 3214 কিলোমিটার। ওকে, তাহলে আমরা উত্তর দক্ষিণ একদম ক্লিয়ার। উত্তর দক্ষিণে 2000 মাইল, বর্তমানে হচ্ছে 1997, আর হচ্ছে কিলোমিটার হিসেবে দেখতে গেলে 3214। ওকে, তাহলে এবার হচ্ছে পূর্ব পশ্চিমে যদি দেখতে যাই তাহলে পূর্ব পশ্চিমে কত আছে না, পূর্ব পশ্চিমে ছিল তখন 2500 মাইল, আনুমানিক 2500 মাইল। ওকে, 2500 মাইল, অর্থাৎ বর্তমানে কিন্তু সেটা সংকুচিত হয়ে গেছে, সেটা চলে এসেছে কি 1822 মাইল। প্রত্যেকটা পয়েন্ট গুলো তোমরা নোট করে নাও, সেটা ভিডিও পজ করে একটু নোট করে নিয়ে তারপর আবার ভিডিও চালিয়ে নিও, তাহলে বিষয়গুলো সব ক্লিয়ার ভাবে বুঝতে পারবে। এইটা হচ্ছে আমাদের যদি এখন কিলোমিটার হিসেবে ধরতে চাই তাহলে কিলোমিটার হিসেবে আমরা কত পাচ্ছি, সেটা পাচ্ছি 2933 কিলোমিটার। ওকে, তাহলে আমাদের একদম ভারতবর্ষের যে একটা আইডেন্টিফাই অর্থাৎ চিনব কি করে, সেটা প্রাচীনকালে যে বিষয়টা ছিল সেটা কি আমরা একদম পরিষ্কারভাবে বুঝে গেলাম যে হিমালয় থেকে কন্যাকুমারী আর বঙ্গোপসাগর থেকে আরব সাগর। তাহলে এই যে একটা চতুর্দিকে যে একটা বাউন্ডারি সেটা কিন্তু আমরা ক্লিয়ার ভাবে ধারণা হয়ে গেল, এবং কতটা দৈর্ঘ্য, কতটা লম্বা, কতটা প্রস্থে ছিল, বা অর্থাৎ হচ্ছে উত্তর দক্ষিণে কতটা ছিল আর পূর্ব পশ্চিমে কতটা ছিল, আমরা কিন্তু একদম ক্লিয়ার ভাবে এই বিষয়টা জেনে গেলাম। ওকে, তাহলে এইবার হচ্ছে কি নামকরণে চলে আসা যাক। নামকরণ, এবার কি নামকরণ সম্পর্কে বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণে কি বলা হচ্ছে, বিষ্ণু পুরাণে বলা হচ্ছে এই যে দেখো, এই যে হচ্ছে হিমালয় পর্বত, ঠিক আছে, এই যে হচ্ছে হিমালয়, এখান দিয়ে একদম পুরোটা এই হিমালয় থেকে শুরু করে এই দক্ষিণে দক্ষিণে আমরা সাগর পাচ্ছি। তাও এখানে বিষ্ণু পুরাণ থেকে কি বলছে না, এই যে সাগর অর্থাৎ সমুদ্রের কোথায়, সমুদ্রের উত্তরে আর হিমালয়ের দক্ষিণে যে দেশ অবস্থান করছে সেই দেশটাই কি হলো, সেই দেশের নাম কি না ভারতবর্ষ। ওকে, তাহলে হচ্ছে এইবার ভারতে যারা বাস করছে তাদেরকে বলা হচ্ছে ভারত সন্ততি। একদম ক্লিয়ার বিষয়টা যে বিষ্ণু পুরাণ থেকে তাহলে কি হলো, বিষ্ণু পুরাণ থেকে বলছে যে হিমালয়ের দক্ষিণে আর হচ্ছে সমুদ্রের উত্তরে যে দেশ আছে সেই দেশটাই হচ্ছে কি না ভারতবর্ষ। ওকে, বিষয়টা একদম ক্লিয়ার। এরপর চলে যাচ্ছি হিন্দু বিশ্বতত্ত্ববিদগণদের মত, অর্থাৎ হিন্দু বিশ্বতত্ত্ববিদগণদের মতে আমরা বলছি যে গোটা সমগ্র পৃথিবীটাকে তারা 7টি খণ্ডে ডিভাইড করেছে। কয়টি খণ্ডে না 7টি খণ্ডে ডিভাইড করেছে, সে বলছে 7টি খণ্ডে বিভক্ত করেছে। তার মধ্যে একটা হলো কি জম্বুদ্বীপ, আর এই জম্বুদ্বীপটাকে আবার কয়েকটি ভাগে ভাগ করেছে, তার মধ্যেই হলো একটি দ্বীপ হলো ভারতবর্ষ। ওকে,
তাহলে হচ্ছে কি বিশ্বতত্ত্ববিদগণ একদম জলের মতো ক্লিয়ার বিষয়টা, সমস্ত বিষয় বুঝতে পারলে। বিষ্ণু পুরাণে কি বললো সেটা বুঝতে পারলাম, বিশ্বতত্ত্ববিদগণ কি বলছে সেটাও বুঝতে পারলাম। এরপরে হচ্ছে চলে আসছে আমাদের কি রামশরণ শর্মা। রামশরণ শর্মা বলছে যে ভারতবর্ষ হলো কি করে না, একটি ভরত নামে একটা জাতিগোষ্ঠী ছিল। ভরত নামে একটা জাতিগোষ্ঠী ছিল, সেই নাম অনুসারেই ভারতবর্ষ নামকরণ হয়। ওকে, ক্লিয়ার, একদম এখানে কোনো ডাউট নেই আর। তারপরে বিদেশিদের মত কি? বিদেশিদের মত হলো একটা পার্সিকদের মত, একটা গ্রিক রোমানদের মত। পার্সিকদের মত যদি দেখতে যাই তাহলে দেখতে পাবো কি না, পার্সিকরা হচ্ছে সিন্ধু, সিন্ধু যে উচ্চারণটা আছে সেই উচ্চারণটা তারা করতে পারছে না, এটাকে বলছে তারা হিন্দু। কি বলছে না এই হিন্দু, আর এই হিন্দু থেকেই আসছে হচ্ছে কি নাম না হিন্দুস্থান। এবার চলে আসছে কি না পার্সিকদের ক্লিয়ার। তাহলে হচ্ছে গ্রিক ও রোমান মতামত। গ্রিক আর রোমান মতামত যদি দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে হিন্দু শব্দটা, এই হিন্দু শব্দ হচ্ছে গ্রিক রোমানরা পড়তে পারছে না, সেটাকে তারা কি বলছে না, তারা বলছে হচ্ছে ইন্দুস। আর এই ইন্দুস থেকেই নাম হচ্ছে ইন্ডিয়া। ওকে, একদম ক্লিয়ার বিষয়টা। কোন রকম ডাউট আছে? ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, একদম ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। ওকে, এরপরে হচ্ছে বিষয়টা হচ্ছে কি আসছে, এইখান থেকে আমাদের কি কি প্রশ্ন হতে পারে সেই সম্পর্কে আমরা একটা বেসিক নলেজ নিয়ে নেব। ঠিক আছে, চলো। এই যে দেখো, ইন্ডিয়া শব্দের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়, এটা আমাদের তোমরা কমেন্ট বক্সে এই প্রশ্নগুলোর উত্তর জানাবে। আমি বলছি না বিষয়টি কোনটি বলছি না, ঠিক আছে, কমেন্ট বক্সে তোমরা অবশ্যই উত্তরগুলো জানাবে। ইন্ডিয়া শব্দের উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়? হেরোডোটাসের হিস্টোরিয়া, থুকিডিডিসের হিস্ট্রি অফ দ্য পেলোপন্সিয়া ওয়্যার, ট্যাসিটাসের অ্যানালস, কলভনের রাজতরঙ্গিনী, কোন অ্যান্সারটা হবে? ঠিক আছে, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এরপর দেখো, হিন্দুস্তান শব্দের, হিন্দুস্তান শব্দের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? কোনটা থেকে পাওয়া যায়? হাতিগুম্বা শিলালেখ, বেহেস্তের শিলালেখ, তারপরে হচ্ছে শিলালিপি, শিলালিপি, জুনাগড় শিলালেখ, অশোকের শিলালেখ, কোনটা থেকে হিন্দুস্তান শব্দের আমরা প্রথম উল্লেখ পাই? ওকে, এরপরে আসছে কি দেখো, এইখানে আরেকটি প্রশ্ন আছে, সেটা হচ্ছে ভারত। ভারত শব্দের প্রথম কোথায় উল্লেখ পাওয়া যায়? ওকে, ভারত শব্দের প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায়? তোমরা একদম কোনো দিকে যেতে হবে না, এই চারটি পয়েন্টের মধ্যেই তোমরা এই বিষয়টা কি পেয়ে যাবে। ঠিক আছে, এই অ্যান্সারটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ওকে, চলো এবার নেক্সট বিষয়ে চলে যাওয়া যাক। এরপরে চলে আসছে কি না ভারতের প্রাকৃতিক পরিবেশ। ওকে, ভারতের প্রাকৃতিক পরিবেশ, এই যে প্রাকৃতিক পরিবেশ আছে, এই প্রাকৃতিক পরিবেশটাকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি। একটা কি না সাহিত্যিক দিক থেকে ভাগ করেছে, সাহিত্যর দিক থেকে, আর একটা হচ্ছে ভূপ্রাকৃতিক দিক থেকে। ভূপ্রাকৃতিক দিক থেকে এইবার আমাদের আইডেন্টিফাই করতে হবে যে সাহিত্যিক দিক থেকে কি কি ভাগে ভাগ করেছে। ওকে, সাহিত্যিক দিক থেকে একটি ভাগ হলো কি না উত্তরাপথ, 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে না মধ্যদেশ, 3 নম্বর প্রতীচ্য, 4 নম্বর প্রাচ্য, 5 নম্বর দক্ষিণাপথ,
ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাহিত্যের দিক থেকে আমরা টোটালটা পাঁচটি ভাগ পাচ্ছি। এক হচ্ছে উত্তরাপথ, মধ্যদেশ, প্রতীচ্য, প্রাচ্য, দাক্ষিণাত্য। এরপর যদি আমরা ভূপ্রাকৃতিক দিক থেকে দেখতে যাই, এইখানেও আমরা পাঁচটি ভাগই পাবো। ঠিক আছে, সেখানে সেখানে আমরা দেখতে পাবো না হিমালয়ের পার্বত্য অঞ্চল, অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল ১ নম্বর, উত্তরের ওকে, তারপরে হচ্ছে ২ নম্বরে কি আসছে না সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র উপত্যকা। ৩ নম্বরে কি আসছে মধ্য ভারতের মালভূমি। ৪ নম্বর কি আসছে দক্ষিণ ভারতের মালভূমি। ৫ নম্বরে কি আসছে না সুদূর দক্ষিণ। ওকে, একদম ক্লিয়ার বিষয়টা। আমরা প্রাকৃতিক পরিবেশটাকে দুভাগে ভাগ করে আলোচনা করতে পারি, একটা হচ্ছে সাহিত্য আর একটা হচ্ছে ভূপ্রাকৃতিক। ঠিক আছে, সাহিত্যের দিক থেকে কি কি আছে সেটা আমি বলে দিলাম, ভূপ্রাকৃতিক দিক থেকে কি কি আছে সেটা আমি বলে দিলাম। এইবার চলো বিষয়টা হচ্ছে দেখে নেই যে বিষয়গুলো কি। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা প্রথমে সাহিত্যের দিক থেকে আসছি। সাহিত্যের দিক থেকে আইডেন্টিফাই যদি করতে যাই, তাহলে এই উত্তর আর এই পশ্চিম অঞ্চল, এই অঞ্চল জুড়ে হচ্ছে আমাদের কি না উত্তরাপথ। ওকে, এই অঞ্চলটা হচ্ছে উত্তরাপথ। তারপরে হচ্ছে মধ্যদেশ কোনটা, এইখান থেকে হচ্ছে শুরু আমরা দেখতে পাবো, অন্যান্য ম্যাপে দেখতে পাবো সরস্বতী নদী আছে, আর এইগুলো এই পোর্শন দিয়ে হচ্ছে রাজমহল পাহাড় আছে। এই যে এই পোর্শনটা কি না মধ্যদেশ। এবার চলে আসছে যে ৩ নম্বর কি না গুজরাট এলাকা। এই যে গুজরাট, এটাকে হচ্ছে কি গুজরাট এলাকা, এই এলাকাটাই হচ্ছে ছিল প্রতীচ্য। ওকে, আর এরপরে ৪ নম্বরে চলে আসে যে বাংলা, বাংলা আর বিহার, এই অঞ্চলটা ছিল হচ্ছে প্রাচ্য। এরপর দক্ষিণাপথ তো বুঝতেই পারছো, দক্ষিণ পাড়টা হচ্ছে আমরা দক্ষিণ ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। ওকে, এরপরে আসে কি না ভারতের ভূপ্রাকৃতিক দিক থেকে ভাগ, অর্থাৎ ভূপ্রাকৃতিক দিক থেকে ভাগ। ওকে, এইবার হচ্ছে ভূপ্রাকৃতিক দিক থেকে যদি আমরা ভাগগুলো দেখতে চাই, তাহলে প্রথমেই পাবো হচ্ছে এই ধরো এই পোর্শনটা হচ্ছে আছে হচ্ছে পামির মালভূমি। ওকে, এইখান থেকে এই যে এই পোর্শনটা দিয়ে পামির মালভূমি আছে, সেই পামির মালভূমি থেকে শুরু করে এই হিমালয় পুরো অংশটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল। ওকে, এরপর দ্বিতীয়ত কি দেখতে পাচ্ছি না সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র উপত্যকা। ওকে, এই যে এই পোর্শনটা আছে সিন্ধু প্রদেশ আছে উত্তরপ্রদেশে, একদম উত্তরপ্রদেশ নিয়ে। ঠিক আছে, এদিকে এদিকে আমরা পশ্চিমবঙ্গ এবং বিহার, অসম, এই যে বিহার, অসম, এই পোর্শনটাও আমরা সেই সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে চলে আসবে। ওকে, তারপরে ৩ নম্বর কি না মধ্য ভারতের মালভূমি। আমরা দেখতে পাচ্ছি এই যে বিন্ধ্য পর্বত আছে, মধ্য ভারতের মালভূমি, এই যে পোর্শনটা হচ্ছে মধ্য ভারতের মালভূমি। এরপরে হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি, এই যে দাক্ষিণাত্যের মালভূমি একদম আইডেন্টিফাই করা আছে। ওকে, তারপর সুদূর দক্ষিণ হচ্ছে এই যে এই নিচের এই পোর্শনটা। ঠিক আছে, সুদূর দক্ষিণ হচ্ছে নামে পরিচিত।
সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে। এই ভিডিওটা দেখে আমাকে অবশ্যই নিচে কমেন্টে এই উত্তরগুলো জানাও, যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি। এই ইন্ডিয়া ইন্ডিয়া শব্দের উল্লেখ কোথায় পাওয়া যাচ্ছে, হিন্দুস্তান শব্দের উল্লেখ কোথায় পাচ্ছে, আর এখান থেকে আমরা আরো একটা প্রশ্ন যেটা হচ্ছে ভারতবর্ষ শব্দ কোথায় পাচ্ছি, এই 4টি অপশন থেকেই আমরা পেয়ে যাব অ্যান্সারটা। ওকে, তাহলে হচ্ছে এই যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই জানাও। বিষয়গুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে। বাদার্স একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।